স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর দ্বিতীয় গল্প, যে গল্পটার নাম হচ্ছে স্ট্রং রুটস। ঠিক আছে, ক্লাস 12-এর দ্বিতীয় গল্প, যার নাম হচ্ছে স্ট্রং রুটস। এই স্ট্রং রুটসের লেখকের নাম কি? স্ট্রং রুটসের লেখকের নাম হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম। তোমরা আশা করি সকলেই জানো যে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিল, এবং তাকে আমরা দ্য মিসাইল ম্যান নামক নামে চিনি, কারণ তিনিই প্রথম মিসাইল তৈরির ফর্মুলাটা প্রথম তিনিই কষেন। ঠিক আছে, তার থেকেই তার নাম হয় মিসাইল ম্যান। ভারতের মিসাইল তৈরির অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ যদি কাউকে বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এপিজে আব্দুল কালাম। তো এই গল্পটা স্ট্রং রুটস, এই গল্পটা কি থেকে নেওয়া হয়েছে? এই গল্পটা এপিজে আব্দুল কালামেরই আত্মজীবনী, মানে অটোবায়োগ্রাফি, দ্য উইংস অফ ফায়ার, দ্য উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এই গল্পটা। ঠিক আছে, তাহলে চলো গল্পটা শুরু করা যাক। বলছে, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। এপিজে আব্দুল কালাম বলছে যে সে কি করেছিল না, জন্মগ্রহণ করেছিল ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, একটা আইল্যান্ড টাউন মানে দ্বীপ শহর, মানে যেটা স্থলভাগ থেকে হয়তো সামান্য একটু বাইরের দিকে, যেটা জলের মধ্যে। ঠিক আছে, সেই জায়গাটাকে বলছে আইল্যান্ড টাউন, যার নাম হচ্ছে রামেশ্বরম। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। আর্স্টওয়াইল কথার অর্থ হচ্ছে পুরনো, আগেকার। ঠিক আছে, আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট মানে যেটার এখন বর্তমান নাম যার চেন্নাই, সেটার আগেকার নাম ছিল মাদ্রাস। তাই বলছে তখনকার মাদ্রাসের রামেশ্বরমে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্মগ্রহণ হয়। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন, তার বাবার নাম কি? জয়নুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার না ছিল বেশি ফর্মাল এডুকেশন মানে পুঁথিগত বিদ্যা, না ছিল তার ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে তার সম্পত্তি, টাকা পয়সা। না তার ছিল বিদ্যা, না তার ছিল টাকা পয়সা। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে ছিল, পজেসড মানে তিনি ধারণ করতেন, তার বাবা। ঠিক আছে, তার বাবা ধারণ করত গ্রেট ইনেট উইজডম, প্রচণ্ড পরিমাণে প্রচুর জ্ঞান। উইজডম তার মধ্যে ছিল, তার বাবার মধ্যে ছিল প্রচুর পরিমাণে জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তার মধ্যে একটা ছিল ট্রু জেনারসিটি মানে ট্রু মানে সত্য, ঠিক আছে, বা সৎ। জেনারসিটি মানে তার যে স্পিরিট, আত্মার যে পরিতৃপ্তি ব্যাপারটা তার মধ্যে, মানে আত্মা সম্পর্কে, সোল সম্পর্কে, মানুষের মন সম্পর্কে তার সমস্ত রকমের ধারণা ছিল। ঠিক আছে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আমার মায়ের নাম ছিল আশিয়াম্মা, মানে এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আশিয়াম্মা, বাবার নাম আমরা জানলাম যে জয়নুল আবদিন। আশিয়াম্মা ছিল তার তার বাবার একজন আদর্শ মানে আইডিয়াল হেল্পমেট, মানে সহধর্মিণী, মানে যে তার বাবাকে সব কিছুভাবেই সাহায্য করত, সেটা সুসময়ে হোক বা দুঃসময়ে হোক, যে কোনো সময়ে হোক, সে সব কিছুতেই তার বাবার পাশে থাকতো। তবেই না গিয়ে একজন আইডিয়াল কাপল হয়, যে সকলের সুখে দুঃখে একভাবে থাকে, তাকেই তো বলে আইডিয়াল কাপল, না? I do not recall the exact number of people she fed every day. রিকল মানে মনে করা। আমি ঠিক মনে করতে পারি না রোজ, প্রত্যেক দিন তার মা কতজনকে বাড়িতে খাওয়াতেন, আব্দুল কালাম বলছে। বাট কিন্তু, আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি একদম নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, প্রচুর পরিমাণে বাইরের লোক,
এট উইথ আস, আমাদের সাথেই বসে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারে যতজন না লোক ছিল তার থেকে অনেক অনেক বেশি বাইরের লোকেরা এসে প্রতিদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করত। তাহলে প্রথম প্যারাটা বোঝা গেল। চলো দ্বিতীয় প্যারায় যাই। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এই যেটা বলছিলাম একটু আগে, যে আমার বাবা মাকে সবাই একদম আদর্শ দম্পতি হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে তার বাবা এবং মাকে সবাই রিগার্ড করত, সম্মান করত। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের লিনিয়েজ মানে আমার মায়ের বংশ পরম্পরা, মানে মায়ের তার মা মানে মায়েদের দিকের যে বংশ পরম্পরায় তারা ছিল মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি উচ্চ মানের। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, মায়ের পরিবারের কোনো একজন ফোরবিয়ার্স কথার অর্থ হচ্ছে কোনো একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, আব্দুল কালাম বলছে যে মায়ের পরিবারের কোনো একজন পূর্বপুরুষকে নাকি ব্রিটিশ সরকার বাহাদুর উপাধি দিয়েছিল। ঠিক আছে, তাহলে ভাবো মায়ের পরিবারটা কতটাই উঁচু। থার্ড প্যারা, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, লেখক বলছে, এপিজে আব্দুল কালাম বলছে আমি অনেক বাচ্চার মধ্যে বা অনেক শিশুর মধ্যে আমিও ছিলাম একজন। এ শর্ট বয়, আমি ছিলাম একজন বেটেখাটো বাচ্চা বা বেটেখাটো ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, আমার দেখতে ছিল আমাকে খুবই খারাপ। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমি যে এত দেখতে খারাপ, লেখক বলছে যে আমি যে এত দেখতে খারাপ, কিন্তু আমার বাবা মা কিন্তু টল অ্যান্ড হ্যান্ডসাম, আমার বাবা মা কিন্তু দুজনাই ছিল লম্বা এবং তারা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। শুধু আমি তাদের পরিবারে তাদের কাছে জন্মগ্রহণ করেও আমি তাদের মতন অতটা সুন্দর দেখতে হতে পারি। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল কথার অর্থ হচ্ছে পৈতৃক বাড়ি। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা প্রকৃতস্থ বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন কথার অর্থ হচ্ছে চুন সুরকি, পুরোনো দিনের যাদের বাড়িগুলো হয় চুন সুরকি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক ইট আর চুন সুরকি দিয়ে, তখন সিমেন্ট তো ছিল না, তাই চুন আর সুরকি মিশিয়ে, ঠিক আছে, সেটা দিয়ে করা হতো, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তাদের বাড়ির ঠিকানাটা কোথায়? সে রামেশ্বরমেরই মস্ক স্ট্রিটে। মাই austere father used to avoid all inessential comforts and luxuries, লেখক বলছে আমার বাবা used to avoid, সবসময় অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন, all inessential comforts and luxuries, জীবনে যে জিনিসগুলো অপ্রয়োজনীয়, এবং লাক্সারি কথার অর্থ হচ্ছে যে মানে ব্যয়বহুল সব জিনিসপত্র, খাওয়া দাওয়া, জামা কাপড়, পোশাক, যেটা আমরা বড় লোকদের চাল বলি। আমার বাবা সেই সমস্ত জিনিস এড়িয়ে চলতো, মানে সেই সমস্ত জিনিসগুলো কিছুই ব্যবহার করতো না বা কিছু দেখাতো না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, যাই হোক আই উড সে আমি বলবো, মাইন আমার, ওয়াজ এ ছিল একটি, ভেরি সিকিওর চাইল্ডহুড ছিল একটি খুব সিকিওর, মানে সিকিওর কথার অর্থ হচ্ছে যেখানে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, একদম মানে বেস্ট,
এক দারুণ একটা ছোটবেলা আমার কেটেছে, মেটেরিয়ালি জিনিসপত্রের দিক থেকে হোক, অ্যান্ড ইমোশনালি এবং মানসিক দিক থেকে হোক, দুটো দিক থেকে আমার ছোটবেলায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট নাথিং, কিচ্ছু এসেছিল না বা কিচ্ছু ছিল না। আমি একদম খুব সিকিওর, মানে বাবা মায়ের আদরে, একদম বাবা মায়ের গাইডেন্সে লেখক বড় হয়েছে। আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণভাবে আমি খাওয়া দাওয়া করতাম আমার মায়ের সাথে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে আমি আমার মায়ের সাথে খাওয়া দাওয়া করতাম। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, আমার মা আমার সামনে পেতে দিত একটা কলার পাতা, অন হুইচ, তার উপরে শি দেন লেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। সেই কলা পাতার উপরে মা কী কী দিত না, রাইস দিত, অ্যারোমেটিক সাম্বার, সাউথের খাবার যে সাম্বার, সেই সাম্বার দিত, যেটা অ্যারোমেটিক মানে যার মধ্যে থেকে খুব সুগন্ধ আসতো, ঠিক আছে, অ্যারোমেটিক, অ্যারোমা মানে সুগন্ধ, অ্যারোমেটিক সাম্বার, একটা সাম্বার দিত যেটা খুব সুগন্ধে। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বাড়িতে তৈরি করা নানা রকমের আচার, অ্যান্ড এ ডালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং নারকেলের চাটনি দিত 1 চামচের মতো। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দিরটা, হুইচ মেড রামেশ্বরম, যে শিব মন্দিরটা রামেশ্বরমকে জনপ্রিয় বানিয়েছিল, টু পিলগ্রিমস, পুণ্যার্থীদের কাছে বা দর্শনার্থীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোক্যালিটি, আমাদের যে এরিয়াটা ছিল, যে এরিয়ায় আমরা বাস করতাম, আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এরিয়াতে বেশিরভাগ মানুষই ছিল মুসলিম, বাট কিন্তু দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু আমাদের পাড়াতে কিছু কিন্তু হিন্দু পরিবারও বাস করত, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, সেই হিন্দুরা, সেই হিন্দু পরিবারগুলো এই পুরো মুসলিম পাড়াতে থেকেও তারা কিন্তু খুব অ্যামিকেবলি মানে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, মানে সবাই ভাই ভাই সবাই বন্ধু, এমন একটা পরিবেশের মধ্যেই কিন্তু হিন্দু মুসলিম সব একসাথে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় ছিল একটি অনেক পুরনো মসজিদ, হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত ইভিনিং প্রেয়ার্স মানে সন্ধ্যের প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, লেখক বলছে যে আরবি ভাষায় যে মন্ত্রগুলো উচ্চারণ করা হতো তার কোনো ধারণাই আমার ছিল না, মানে সেই মন্ত্রগুলোর মানে কি, সেই মন্ত্র থেকে কি হয় তার কোনো ধারণাই আমার ছিল না, বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম বা আমাকে বোঝানো হয়েছিল দ্যাট যে দে রিচড গড, এই মন্ত্রগুলো যদি আমি পাঠ করি তাহলে এগুলো অবশ্যই কার কাছে যাবে, ভগবানের কাছে পৌঁছাবে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতো আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, শুধু মুসলিমরা না কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকে আমার বাবার কাছে দিত, অফার মানে দেওয়া, দিত একটা বাটি জল। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, তারপরে আমার বাবা সেই বাটিটার মধ্যে বা গ্লাসটার মধ্যে জলের আঙুলটা চোবাতো, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং মুখে একটা মন্ত্র পড়ত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে এই পবিত্র জলটা
নিয়ে যাওয়া হতো। কোথায় নিয়ে যাওয়া হতো? বাড়িতে নিয়ে যাওয়া হতো ফর দ্য ইনভ্যালিডস, যারা হাঁটতে চলতে পারে না, যারা শারীরিক দিক থেকে স্পেশাল, তাই তো, যারা শারীরিক দিক থেকে স্পেশাল তাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার এখনও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, তারা এই জলটা পান করে যখন সুস্থ হয়ে যেত তখন তারা আমাদের বাড়িতে আসতো আমার বাবাকে ধন্যবাদ জানাতে। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতো, অ্যান্ড আস্কড দেম, এবং তাদের বলতো টু থ্যাঙ্ক আল্লাহ, যে আল্লাহকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, যিনি সব কিছুই আমাদের মার্সি মানে ক্ষমা করে দেয়। বোঝা গেল এতদূর? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যে ছিল সেই রামেশ্বরম মন্দিরের একজন প্রধান পুরোহিত, সে কালামের বাবার মানে জৈনুল আবদিনের খুব ভালো বন্ধু ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইন ইচ ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। বলছে আমার ছোটবেলাকার যে স্মৃতি তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ স্মৃতি যে আমার বাবা এবং সেই হিন্দু শিব মন্দিরের পুরোহিত তারা নিজেদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে ঐতিহ্যবাহী পোশাক, যেমন আমাদের পুরোহিতরা যেমন ধুতি পাঞ্জাবি পরে, তেমনি মুসলিমদের যারা তারা যে পোশাক পরে, ঠিক আছে, সেই রকম ট্র্যাডিশনাল পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আলোচনা করত আধ্যাত্মিক বিষয় নিয়ে। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করত। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন আমার বয়স হয়েছিল ভালোই যে প্রশ্ন জিজ্ঞাসা করার মতন যখন বয়স হয়েছিল, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কি, এই প্রার্থনা করে কি হয়? মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এই প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন টু দ্য স্পিরিট বিটুইন পিপল। অন্যদিকে এই প্রার্থনা কি করে? মেড পসিবল এ কমিউনিয়ন, একটা সংযোগ স্থাপন করে, অব দ্য স্পিরিট, প্রত্যেকটা মানুষের যে ভিতরে যে সোল আছে, যে আত্মা আছে, তার সাথে ভগবানের একটা সংযোগ স্থাপন করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, সে বলেছিল, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরটাকে ট্রান্সেন্ড মানে অতিক্রম করে যাও। এটা তো একটা বাহ্যিক আমাদের একটা খোলস পরানো, আমরা তো একটা মুখোশের মধ্যে আছি, তাই তো, আসলটা তো আমাদের মন ভিতরে না। বলছে তখন ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরের ভিতর থেকে বেরিয়ে আসতে পারো, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি এই মহাজাগতিক বা মহাবিশ্বের তুমি একটা তখন অংশ হতে পারো। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অ্যান্ড ক্রিড, যেটা কোনো ডিভিশন মানে ভাগ, ভেদাভেদ, যেটা যে প্রার্থনা করলে যখন তুমি এই মহাবিশ্বের বিভিন্ন জিনিস তুমি দেখতে পাচ্ছ, শরীর ছেড়ে যখন তুমি বেরিয়ে যাচ্ছ, তখন তোমার মধ্যে আর কোনো ওয়েলথ, সম্পত্তি, এজ, বয়স, কাস্ট, জাতি, কাস্ট আর ক্রিড মানে জাতি ভেদের কোনো কিছুর আর ভেদাভেদ থাকবে না। তার মানে প্রার্থনা এমন একটা জিনিস যেটা যদি করা যায় তাহলে মানুষ নিজের শরীরটাকে অতিক্রম করে একটা মহাজাগতিক শক্তি বা ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারবে, এবং যার ফলে তার জীবনে অনেক কিছুই প্রাপ্তি ঘটবে। তাহলে আজকে এত দূরই থাকলো, পরের দিন নেক্সট পার্ট নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।